নমস্কার বন্ধুরা, গপ্পগাথায় তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। আমার এই চ্যানেলে থাকবে নানা স্বাদের গল্প এবং কবিতা। সেই সমস্ত শুনে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং মতামত পাঠিও, যেটা আমার কাছে অত্যন্ত দামি। আর এই সমস্ত ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প। আজ থাকলো দুটি রহস্য গল্প। শুরু করছি প্রথম গল্প, আশাপূর্ণা দেবীর লেখা রহস্যের সন্ধানে। বাবার নতুন কেনা এই পুরনো বাড়িটায় এসে বাসুর ভারী স্ফূর্তি। এটা মোটেই তাদের রেল কোয়ার্টারের বাড়ির মতো ঝাড়াঝাপটা হালকা পাতলা নয়, বেশ কেমন ভারী ভুরি আর আলো অন্ধকারে মেশানো। জায়গায় জায়গায় কেমন লুকোচুরি খেলার মতো হঠাৎ একটা সরু প্যাসেজ, হঠাৎ তার গা দিয়ে ছোট্ট একটা কোনাচে ঘর, সিঁড়ির চাতাল দিয়ে বেরিয়ে পড়ে আচমকা একটা বারান্দা। আর সব থেকে মজা, ঘরের দালান এখানে সেখানে এক একটা দেওয়াল আলমারি, ছোট বড় নানান মাপের। পুরনো পুরনো সেই আলমারিগুলো খুললেই কেমন একটা চাপা চাপা ভ্যাবসা ভ্যাবসা গন্ধ ছড়িয়ে পড়ে। বাসুর দারুণ ভালো লাগে, যেন এর মধ্যে কি একটা রহস্য লুকিয়েছিল। আগের মালিকরা সেটা নিয়ে চলে গেছে। ভিতরে দেওয়ালগুলো তাই বোবা মুখ করে ক্ষুণ্ণ হয়ে বসে আছে। একটা আলমারির তাকের মধ্যে খানিকটা কালির ছিটে, কেমন একটা ওষুধ ওষুধ গন্ধ। তার মানে এটাই ওরা সব কিছু রাখত। দালানের তাকগুলোয় যে বই রাখত সেটা তার মেঝের দাগ দেখেই বোঝা যাচ্ছে। ভাড়ার ঘরের দেওয়ালে কুলুঙ্গিতে নির্ঘাত কোনো ঠাকুরের মূর্তি থাকত, তা নইলে কুলুঙ্গির মাথায় ধূপের ধোঁয়ার দাগ কেন? বাসু এইসব ঘুরে ঘুরে দেখে আর বলে। বাসুর দিদি হাসে, আর কি না মাকে ডেকে ডেকে বলে, মা, তোমার পুত্রটি ভবিষ্যতে ডিটেকটিভ হবে, যা অবজারভেশন আর যা অনুমান শক্তি। বাসু অবশ্য তাতে দমে না। চিরদিনই তো বাসুকে ডাউন করাই দিদির জীবনের মূল লক্ষ্য। তাই দিদির কথায় কান না দিয়ে বাসু অভিযান চালিয়ে যায়। সেকেলে পুরনো বাড়ি, দুদিকে দেওয়াল দেওয়া চাপা সিঁড়ি, তাই সিঁড়ির তলাটা অন্ধকার ঘুটঘুটে। মা বলেন, আগের দিনে লোকে এই ঘরটাকে চোরা কুঠুরি বলতো। বাসু বলল, আগের দিনে যদি বলতো তাহলে এখন বললেই বা দোষ কি? মা হেসে ফেলে বললেন, চোরা কুঠুরি চিলে কোঠা কথাগুলো যেন বড্ড সেকেলে আমার ঠাকুমা দিদিমারা বলতেন। বাসু গম্ভীরভাবে বলল, তোমার ঠাকুমার ঠাকুমা, তাঁর ঠাকুমা, তাঁরও ঠাকুমা তো ভাতকে ভাত বলতেন, তুমিও তাই বলো কেন? কিছুই হাসির কথা বলেনি বাসু। তবু বাসুর কথা নিয়ে বাড়ি শুদ্ধ সকলের সে কি হাসির ধুম। রে বাবা, ছেলের কি লজিকের জ্ঞান! ওহ, বাসু কালে উকিল হবে। এইসব বাজে বাজে কথা থাক। কথাকে বাসু কেয়ার করে না। তার বাংলার মাস্টারমশাই বলেন, কারো সমালোচনায় লজ্জা পেয়ে কোনো কাজে পিছিয়ে যাওয়া ভীরুর লক্ষণ। লোকের কথায় ভয় পেলে মহৎ কাজ হয় না। কাজেই বাসু এইসব ঠাট্টা ফাট্টায় লজ্জা না পেয়ে এই বাড়িটার রহস্য আবিষ্কারের মহৎ ব্রত নিয়ে খেটে যাচ্ছে। বাসু ছোটদের গোয়েন্দা গোকুল সেন বইটা পড়েছে। একটা ভীষণ পুরনো জমিদারি বাড়ি ভাঙা হতে দেখা গেল তার কড়িকাঠের খাঁজে খাঁজে চোরা কুলুঙ্গি, আর তার মধ্যে রাশি রাশি সোনা। এই বাড়িটার কড়িকাঠগুলো ভারী ভারী আর যেন ঝুলে পড়া ঝুলে পড়া। কে বলতে পারে ওর অন্তরালে তেমন চোরা কুলুঙ্গি আছে কিনা? কার উঁচু করে হাঁ করে তাকিয়ে তাকে দেখে বাসু, কোনোখানে সন্দেহজনক কিছু দেখা যাচ্ছে কিনা। কিন্তু দেখা গেলেই বা কি? বাসু নিজে তো আর মইয়ে উঠে পরীক্ষা করে দেখতে পারবে না। আর বড়দের বললে তারা তো হাসির তরেই বাসুকে উড়িয়ে দেবেন। কিন্তু এখন এখন কি হলো? এখন সকলের মুখ হাঁ, চোখ ছানা বড়া, আর নাক রসপুলির মতো হয়ে গেল কিনা।
সিঁড়ির তলায় এই চোরা কুঠিরের দেওয়ালে একটা চৌড়া আলমারি আবিষ্কার করে ফেলেনি বাসু? এখানে যে আগের লোকেরা ডাঁই করে কয়লা ঢেলে রাখতো, তার স্মৃতির জন্য এখনো জলজলাট। এমনকি কয়লার চাইও কিছু কিছু ছিল। কিন্তু বাসুর মতো অবজারভেশন শক্তি না থাকলেও কি কেউ ধরতে পারতো ওই কালো মাখা ময়লা দেওয়ালের গায়ে একটা ছোট্ট কাটা ঘাঁজ আছে, আর তার মধ্যে একটা ক্যাশ বাক্স বসানো আছে? কয়লা ঢালা জায়গায় এমনিতে কারো চোখই পড়তো না। বাসু কয়লা চাইগুলো সরিয়ে দেখছিল বলেই না, হঠাৎ বাক্স দেখেই বাসুর হাত পা ঠান্ডা, অথচ উল্লাসও আছে। তাই কাঁপা কাঁপা গলায় চেঁচিয়ে সেই দিদিকেই ডেকে উঠেছে। দিদির জীবনের লক্ষ্য বাসুকে ডাউন করা। কিন্তু উপায় কি? দিদি ছাড়া বাসুর সুখ দুঃখের ভাগিদার হতে আসছে কে? বাসুর দিদি ডাক শুনেই দিদি দুধ দাঁড়িয়ে নেমে আস্তে আস্তে বলল, হলোটা কি? পিচে কামড়েছে নিশ্চয়ই? কামড়াবেই তো, খেলবার জায়গা পাওনি? কিন্তু দিদি এসে থমকে দাঁড়ালো। বাসু দিব্যি জলজ্যান্ত দাঁড়িয়ে, তবে বাসুর চোখ দুটো গোল আলুর মতো, আর মাথার চুল সজারুর কাঁটার মতো। দিদি আসতেই বাসু নীরবে শুধু আঙুল বাড়িয়ে দেখালো, কি ও দেখ না। বাক্স? কিসের বাক্স? এই জায়গায় বাক্স কেন? দিদি ভয়ে ভয়ে গলায় বলে, টাকা কড়ি লুকোনো নাই তো? যারা ছিল যাবার সময় হয়তো ভুলে গেছে। বাসু গভীরভাবে বলে, টাকা কড়ি কেউ ভুলে যায়? হয়তো বাড়িতে আগুন লেগেছিল, তাই তাড়াতাড়ি। আগুন লাগলে তো পরে আবার ফিরে আসবে। তাছাড়া কই, কোথায় আগুন লেগেছিল? বাড়িতে তো দাগ নেই। দিদি বলল, তাহলে বোধহয় ভূমিকম্প, মোটেই না, তাতেও পরে চলে আসবে লোকে। তবে বোধহয় ডাকাত পড়েছিল দিদি, ওরা ভয়ে পালিয়ে গেছে, আর কখনো আসেনি। দিদি বলে, তা হতে পারে, কিন্তু ডাকাতরা কি তন্ন তন্ন করে না দেখে ছাড়তো? ওরা তো শুনেছি বালিশ ছিঁড়ে তুলো বার করে দেখে। দিদি ঠিক হয়েছে, যে রেখেছিল সে বোধহয় হঠাৎ মরে গেছে, কাউকে ভুলে যেতে পারিনি। দিদি মহল্লাসে বলে, ঠিক ঠিক বলেছিস, তোর বুদ্ধি হ্যাস। এই প্রথম দিদি বাসুর বুদ্ধির তারিফ করল। কিন্তু বাক্সটা টানা যায় কি করে? খাঁজের মধ্যে যা আটা, বাসুর অসাধ্য। দিদি তুই পারবি? আমরা বাবা ভয় করছে, যদি পিছনে সাপটাপ থাকে। তবে তবে কি বৃন্দাবনকে ডেকে আনবো? ওর গায়ে তো খুব জোর। দিদি আসতে বলে, হেই চুপ, চেঁচাস না। যদি অনেক সোনাটোনা থাকে, বৃন্দাবন সবাইকে বলে বেড়াবে। তাহলে মাকে ডাকি, বলল বাসু। দিদি হেসে ওঠে, আহারে, মার গায়ে কি জোর। তাহলে ছোটকা ছাড়া কোনো গতি নেই। ছোটকা? ছোটকা মানেই তো সব চাঁটি খাওয়া, তবু উপায় কি? বাক্সটাকে তো টেনে বার করতে হবে। ছুটির দুপুরে বাবা নিদ্রামগ্ন, কাকা বইমগ্ন। বাসু গিয়ে বলে, ছোটকা, আবিষ্কার, আবিষ্কার তো। ছোটকা হেসে উঠে বলে, কি? ব্যাঙাচির মধ্যে বৃহৎ বিশ্বের ছায়াল? কেবল বাজে কথা। দেখবি চলো, চোরা কুঠুরিতে বাক্স। বাক্স? কার বাক্স? বাড়িটা যাদের ছিল তাদের নিশ্চয়ই। কিসের বাক্স? তুই চলোই না। কাকার হাত ধরে টান মারে বাসু। অগত্যায় যেতে হয় কাকাকে। গিয়েই কাকার মুখ গম্ভীর। খবরদার কেউ হাত দিও না, বাবাকে ডাকো। দিদি ভয় পেয়ে ছুটে চলে যায় বাবাকে ডাকতে। কি রে বাবা, ভৌতিক বাক্স নাকি সাক্ষ্য আছে? বাবা আসেন, মা আসেন, এবং তারা বিজবিজ করে যা বলাবলি করতে থাকেন, তার থেকে এইটুকু বুঝতে পারে বাসু, এই বাক্সে কারো হাত দেওয়া হবে না। পুলিশকে খবর দিতে হবে, তারা নিয়ে গিয়ে থানায় জমা দেবে। শুনে বাসু প্রায় ভ্যাঁ করে কেঁদেই ফেলে। এত কষ্টের আবিষ্কার বাসুর, পুলিশ এসে নিয়ে গিয়ে থানায় জমা দেবে? বাসুরা নিজে মজা করে খুলে দেখতে পাবে না? কেন, আমরা কি চোর? কাকা বলল, এখন চোর নই, কিন্তু ওই পরের বাক্সর মালটি নিতে গেলেই চোর হয়ে যাব। আইন হচ্ছে এরকম, গুপ্তধন পেলে তা পুলিশের হাতে তুলে দিতে হয়। আর কি করা? বাবা থানায় ফোন করেন।
পুলিশ আসে জনতিনেক। তারা অন্ধকারে হেঁট হয়ে টর্চ জেলে ব্যাপারটা দেখে নেয়, তারপর জেরা করতে থাকে। কবে কেনা হয়েছে এ বাড়ি, কার কাছ থেকে, তারা কোথায় থাকে, ইত্যাদি ইত্যাদি। তবে বহু পুরনো বাড়িওয়ালা মাদ্রাজে চলে গেছে শুনে নাক কুচকে হ্যাঁচ করে এক টান মেরে বাক্সটাকে বার করে আলোয় নিয়ে গেল। টানের চোটে দেওয়ালের বালি ছাপড়া খসে পড়লো খানিকটা। দিদি ফিসফিস করে বললে, এই বাসু, বাবাকে বল না ওরা নিয়ে যাওয়ার আগে একবার অন্তত আমাদের দেখিয়ে যাক। বাসু বেজার মুখ করে বললে, দেখি আর কি হবে, যা আছে তা তো নিয়েই চলে যাবে। আশ্চর্য, ছোটকার এই নিষ্ঠুরতার কোনো মানে হয় না। তা বাসুকে আর বলতে হয় না। দেখা যায় এরা খোলবাড়ি চেষ্টা করছে। এমনি খুলতে না পেরে বলে, চাবি আছে? ছোটকা বেশ রাগের গলায় বলে, বাক্সের হিস্ট্রি জানায়নি আপনাদের? তা একটা টিয়ে কিছু দিন চার দিয়ে খুলে ফেলার মতো। শুনে সকলেই উত্তেজিত। এতক্ষণে যেন একটা ঘোরালো রহস্যের সূচনা দেখা দিয়েছে। সকলেই চঞ্চল হয়ে টিয়ে খুঁজতে ছোটে। মা নিয়ে আসেন একখানা লম্বা খুন্তি, ছোটকা একখানা খুদে বাটালি, দিদি একটা পেন্সিল কাটা ছুরি, আর বাসু একখানা পুরানো ব্লেড। পুলিশ ইন্সপেক্টর ওগুলোর দিকে একটু অবহেলা দৃষ্টিতে তাকিয়ে এদিক ওদিক দৃষ্টিপাত করে নিজেই সংগ্রহ করে নেন একখানা কয়লা ভাঙা হাতুড়ি। ঠাঁই করে বসিয়ে দেন ডালার উপরে। চমকে ওঠে সবাই। মা বলেন, ঠিক জানি বাবা, ভিতরে ঠাকুর টাকুর নেই তো? বাবা বললেন, মাথা খারাপ, ওইখানে লোকে ঠাকুর রাখতে আসে? চূড়াই মাল বলেই মনে হচ্ছে। বোধহয় বাড়ির কোনো চাকর টাকর নিয়ে লুকিয়ে রেখেছিল, তারপর আর সরাতে সুবিধে পাইনি। দিদি বলে, আমার মনে হচ্ছে কোনো গুপ্তধনের ব্যাপারে ম্যাপ ট্যাপ আছে। সেই যে গল্পটা মা একদিন বলেছিল মনে আছে, একটা ছোট্ট ছড়ার মধ্যে গুপ্তধনের ঠিকানা। হিমা মনে নেই? সেই যে পায়ে ধরে সাধা, রা নাহি দেয় রাধা, শেষে দিল রা, পাগল ছাড়ো পা। তার মানে ওর মধ্যে রয়েছে ধারাগোল। এও হয়তো তেমনি কোনো। আর বলতে হলো না, আবার হাতুড়ির প্রচণ্ড ঘা পড়ল, ঢাই ঢাই। সঙ্গে সঙ্গে বাক্সর ডালা ছিটকে উঠে পড়ল। আর তারপর পুলিশ সাহেব নিজেই লাফিয়ে ছিটকে উঠলেন। অতঃপর আর সবাই লাফিয়ে ঝাঁপিয়ে ছিটকে একেবারে কে কার ঘাড়ে পড়ে। সকলের মুখে একই কথা, বাবা, আরে আরে কি সর্বনাশ। লম্পঝম্পর ব্যাপার শুরু হয়ে যায়। বাক্স খোলা মাত্র ডজন ডজন নেংটি ইঁদুর বেরিয়ে পড়ে ছুটোপাটি লাগিয়ে দিয়েছে, এর পায়ের উপর দিয়ে, ওর পায়ের উপর দিয়ে। কে জানে কতকাল ধরে পুত্র পৌত্রাদি সমেত রাজ্য বিস্তার করে ভোগ দখল করে আসছে। কিন্তু খাচ্ছিল কি? না খেয়ে তো বাঁচতে পারে না, আর বংশের এত বারবারন্ত হতে পারে না। তাছাড়া হাওয়া বাতাসেরও দরকার। তা দেখা গেল সে ব্যবস্থা ওরা নিজেরাই করে নিয়েছে। ইঁদুর হলেও ওরা মানুষের থেকে কম বুদ্ধিমান নয়। ওদের মধ্যেও ছুতর আছে, মিস্ত্রি আছে, ইঞ্জিনিয়ার আছে, বাক্সের দেওয়ালে দিব্যি দৌড় জানালা বানিয়ে নিয়েছে। আর খাওয়া দেখা গেল বাক্সের মালিক এদের 7 পুরুষের বসে খাওয়ার ব্যবস্থা করে গেছেন। এতকাল ধরে খেয়ে দেও এখনো যা রয়েছে তা কম নয়। কে জানে ওই কুচি কাগজের রাশি কোনো উইলের অথবা দলিলের, নাকি কোনো গুপ্তধন আবিষ্কারের নকশা। পুলিশ যদি নিয়ে গিয়ে ফরেন্সিক ল্যাবরেটরিতে দিয়ে দিত তাহলে রহস্য উদ্ঘাটন হতো, কিন্তু পুলিশ প্রভুরা সেদিক দিয়েই গেলেন না। বেজায় বিরক্ত মুখে সকলের দিকে একটু জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে গট গট করে বেরিয়ে গেলেন। শুরু করছি আজকের দ্বিতীয় গল্প, সুনির্মল বসুর লেখা গোবিন্দদার গোয়েন্দাগিরি। সেদিন ভোরবেলা শহরের সমস্ত দৈনিক খবরের কাগজগুলিতে এই সংবাদটি বড় বড় অক্ষরে ছাপা হয়েছিল, 500 টাকা পুরস্কার। বাগবাজারের গলিতে কে বা কাহারা একটি অজ্ঞাত বাঙালি যুবককে বিষ প্রয়োগে হত্যা করিয়াছে। হত্যাকারীর সন্ধান যে দিতে পারিবে তাহাকে 500 টাকা পুরস্কার দেওয়া হইবে। এই ঘোষণাটি পড়ে আমাদের গোবিন্দদা উৎফুল্ল হয়ে উঠলেন। গোবিন্দদাকে তোমরা চেনো না? ওই যে যিনি ঘুঁটের ব্যবসা করে একসময় বিস্তর টাকা উপার্জন করেছেন।
যার অব্যর্থ ছারপোকা বিধ্বংসী পাচন একসময় সারা বাংলায় হুলস্থুল লাগিয়ে দিয়েছিল। ছারপোকা বিধ্বংসী পাচন, তোমরা যে অবাক হয়ে যাচ্ছ, তোমাদের অবাক হয়ে যাবার কথাই তো। তখন তোমরা নেহাত ছেলে মানুষ, জানবেই বা কি করে। ছোট্ট ছোট্ট লাল শিশিতে নীল রঙের তরল ওষুধ, তার সঙ্গে ব্যবস্থাপত্র থাকতো। ব্যবস্থাপত্রে ছাপার অক্ষরে লেখা থাকতো, অতি সাবধানে ছারপোকা ধরিয়া তাহাকে হাঁ করাইয়া এই অভ্যর্থ পাচন এক ফোঁটা মুখে দিয়া দিবেন। খুব সাবধান, দেখিবেন পাচন খাওয়াইবার আগে যেন ছারপোকা মরিয়া না যায়। এই পাচন কার্যকরী না হইলে দ্বিগুণ মূল্য ফেরত দিব। এই পাচন এখন আর পাওয়া যায় না, পাওয়া গেলে অবশ্যই তোমরা এক এক শিশি নিয়ে পরীক্ষা করতে পারতে। তারপর গোবিন্দদার ভুঁড়ি সংহারী মালিশ একসময় অদ্ভুত আবিষ্কার। যত বিপুল ভুঁড়ি হোক না কেন, এই মালিশের গুণে একদম আমসত্বের মতো চুপসে যেত। ভুঁড়িতে মালিশ লাগাবার পর 15 দিন মাত্র উপোসের ব্যবস্থা, তারপরেই ব্যাস হাতে হাতে ফল। সেই ওষুধ আজকাল আর বাজারে নেই। যাক, গোবিন্দদা এখন ওসব আবিষ্কারের পথ ছেড়ে দিয়ে শখের গোয়েন্দাগিরি আরম্ভ করেছেন। এমন উর্বর মস্তিষ্ক তিনি আর ছোটখাটো কাজে নষ্ট করতে রাজি নন। এই তো সেদিন তিনি একটা ডাকাতের দল প্রায় ধরে ফেলেছিলেন আর কি। অবশ্য জানা গেল সেটা ডাকাতের দল নয়, সেটা কংসহারি যাত্রা পার্টি। এরকম ভুল অনেক বড় বড় গোয়েন্দার হতে পারে। গভীর রাতে একদল লোক মুখে রংচং মেখে ঢাল তলোয়ার ছোড়াছুরি নিয়ে যদি কোথাও যায়, কে না তাদের ডাকাতের দল বলে মনে করে। গোবিন্দদারও তাই ভুল হয়েছিল, কিন্তু ভুল তো নাও হতে পারত। কংসহারি যাত্রাপাটি না হয়ে হয়তো ধ্বংসকারী ডাকাতের দলও তো হতে পারত। আরেকবার একটা টুকরো চিঠির অংশ কুড়িয়ে পেয়ে গোবিন্দদা একটা হত্যার ষড়যন্ত্র ধরে ফেলেছিলেন আর কি। চিঠির টুকরোতে লেখা ছিল, আজ রাত্রেই সাবার করতে হবে, না হলে। তারপর অবশ্যই চিঠির অপর অংশ পাওয়া গেল। সে দুটো অংশ জুড়লে দাঁড়ায়, প্রিয়নাথ, বরিশাল থেকে যে রসগোল্লা এসেছে সেগুলো আজ রাত্রেই সাবার করতে হবে, না হলে পচে যাওয়ার বিশেষ সম্ভাবনা। তুমি নিশ্চয়ই এসো, ইতি সুধীন। গোবিন্দদা সেদিন ষড়যন্ত্র ধরতে গিয়ে খুব একচট রসগোল্লা খেয়ে এসেছেন। এতে তার লাভ বই লোকসান কিছু হয় নাই। যাক, এইবার তোমাদের আসল গল্পটা বলি। সেদিনকার খবরের কাগজে হত্যাকাণ্ডের খবর পেয়ে গোবিন্দদা মনে মনে ঠিক করলেন তিনি গোপনে এই ব্যাপারে তদন্ত করে পুলিশকে সাহায্য করবেন। ফাঁকতালে যদি 500 টাকা লাভ করা যায়, তা এই মাগ্গির বাজারে মন্দ কি। আর টাকা না পেলেই বা কি। খবরের কাগজে যখন বড় বড় করে গোবিন্দদার বাহাদুরি খবর বেরোবে, তখন গোবিন্দদাকে আর পায় কে। সেদিন রাত্রি 12টায় গোবিন্দদা বাসে চড়ে কালীঘাট থেকে শ্যামবাজারের দিকে যাচ্ছিলেন। অত রাত্রে বাসে বেশি কেউ ছিল না। ঠিক সামনের আসনে দুজন ভদ্রলোক, আর ঠিক তার পিছনে বসে গোবিন্দদা। বাঙালি দুজনের মধ্যে একজনের খুব রোগা ছিপছিপে চেহারা, মাথায় বড় বড় চুল, চোখে কালো চশমা, আর একজনের বেশ বলিষ্ঠ দোহারা চেহারা। ফাঁকা রাস্তায় বাস হু করে ছুটে চলেছে। গোবিন্দদা অন্যমনস্ক, সেই হত্যা রহস্যের এখনো পর্যন্ত কোনো কুল কিনারা পান নাই। হঠাৎ তার মনে হলো সেই রোগা লোকটি তার সঙ্গীকে বলছে, গোবর্ধনকে মেরে ফেললাম। সঙ্গী প্রশ্ন করল, কি করে? বিষ খাইয়ে। এই পর্যন্ত ব্যাস। গোবিন্দদার চোখ দুটি জলজল করে জ্বলে উঠল, আগুনের মতো গরম নিঃশ্বাস পড়তে লাগলো। একেবারে হাতে হাতে ধরা পড়েছে। পাছে কোনো রকম সন্দেহ হয়, তাই গোবিন্দদা মনের ভাব যথাসম্ভব গোপন রেখে লোক দুটোর উপর কড়া নজর রাখতে লাগলেন। আজ আর ছাড়াছাড়ি নাই কিছুতেই। বাগবাজারের মোড়ে লোক দুটো নামলো। হ্যাঁ, এই বাগবাজারেই কোনো গলিতেই এই হত্যাকাণ্ড ঘটেছে। ঘুঘু দেখেছ, ফাঁদ দেখনি? তোমরা ঘোরো ডালে ডালে, গোবিন্দদা ঘোরে পাতায় পাতায়। গোবিন্দদা বাম দিকে নেমে চুপে চুপে খুনি লোকটিকে অনুসরণ করে চললেন। বাড়িটা জেনে এক্ষুনি পুলিশে খবর দিতে হবে। ওই যে বাড়ি, গ্যাসের আলোতে বাড়ির নম্বরটা বেশ পড়া যাচ্ছে, 15 নম্বর। আচ্ছা, দাঁড়াও। গোবিন্দদা পুলিশে ফোন করলেন। হ্যালো, শিগগির আসুন, হত্যাকারীকে ধরেছি। ঠিকানা 15 স্ট্রিট, আমি বাড়ির সামনেই অপেক্ষা করছি। পুলিশ এলো। গোবিন্দদা সেই রোগা লোকটিকে দেখিয়ে দিয়ে বললেন, এই আসামি। তারপরের দিনের ঘটনা। গোবিন্দদা মুখ চুন করে বাড়ি এলেন। তিনি আমাদের কাছে কিছু বললেন না বটে, তবে আমরা খবর পেলাম
গোবিন্দদা হত্যাকারী সন্দেহ করে একজন উদীয়মান সাহিত্যিককে ধরেছিল। সাহিত্যিক বেচারির একটি উপন্যাস সাময়িক একটি কাগজে প্রতি সপ্তাহে বের হচ্ছিল। সেই উপন্যাসের নায়ক হচ্ছেন গোবর্ধন। এই গোবর্ধন বিষ খেয়ে আত্মহত্যা করবে। পরের সংখ্যায় এই বিষয়টি বেরোবে। তাই সাহিত্যিক বায়োস্কোপ দেখে ফিরবার পথে সেই কাগজের সম্পাদকের সঙ্গে এই সম্বন্ধেই আলোচনা করছিলেন। গোবিন্দদা অতটা বুঝতে পারেননি। তা গোবিন্দদার আর কি দোষ? ভুল তো সকলেরই হয়। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করলাম। আবার ফিরব পরের পর্বে। তোমরা সকলে খুব খুব ভালো থেকো। ধন্যবাদ।